প্রফেসর ইউনূস যেদিন শপথ নিলেন সেদিনই বলছি, ভাবছিলাম যে কুসুম কুসুম সমালোচনায় কাজ হবে, কিন্তু না, এরা এত অপদার্থ, এত গণবিরোধী যে এদের সাথে হাসিনার মতো আচরণ করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ বিভিন্ন কারণে সরকার সমর্থন হারাচ্ছে বলে উল্লেখ করেন। সুতরাং অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে একেবারে 6 মাসও এই গভর্নমেন্ট চালানো খুব মুশকিল হয়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, ডক্টর ইউনূসের পতনের সময় এসেছে, শীঘ্রই সরে দাঁড়াতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। দর্শক, পিনাকি ভট্টাচার্যের এমন মন্তব্যে তোলপাড় পুরো রাজনৈতিক মহল। অবশ্য পিনাকি দাদার এমন মন্তব্যের যথেষ্ট কারণও রয়েছে, কিন্তু কারণ ডক্টর ইউনূস ক্ষমতায় বসার প্রায় 2 মাস পেরোলেও যথাযথ কোনো সংস্কার দেখাতে পারেনি রাষ্ট্রের, যার ফলে কিন্তু জনগণের আস্থা হারাচ্ছেন ডক্টর ইউনূস। আর এই সম্পূর্ণ বিষয়টির বিস্তারিত নিয়েই কিন্তু আমাদের কাছে একটি প্রতিবেদন রয়েছে। চলুন দর্শক, আগে সেটি দেখে আসি। আপনারা তো জানেন যে আমি প্রফেসর ইউনূস যেদিন শপথ নিলেন সেদিনই বলছি যে দেশে ইফেক্টিভ বিরোধী দল নাই, তাই আমি বিরোধী দলের ভূমিকা পালন করবো। মনে আছে না? ভাবছিলাম যে কুসুম কুসুম সমালোচনায় কাজ হবে, কিন্তু না, এরা এত অপদার্থ, এত গণবিরোধী যে এদের সাথে হাসিনার মতো আচরণ করতে হবে বলে মনে হইতেছে। আমি বারবার বলতেছি না, এরা যে লাইনে আগাইতেছে, ক্ষমতাবানকে সেই একই তেল, গণমানুষকে সেই একই অবজ্ঞা, দেশের মানুষ সম্পর্কে সেই একই ধরনের ন্যূনতম ধারণা না থাকা, এই সব কিছু প্রফেসর ইউনূসের উপদেষ্টাদের বৈশিষ্ট্য হয়ে দাঁড়াইছে। দরিদ্র ঘৃণা, ডিজিএফ এর বট বাহিনী লালায় দেওয়া থেকে শুরু করে হেন কাজ নাই যা হাসিনা করছে সেটা করতেছে না। আরে বাবা, হাসিনা তো তার প্রথম মাসে গুম বিচার বহির্ভূত হত্যা করে নাই। প্রফেসর ইউনূসের সরকার প্রথম মাসে গুম করেছে, বিচার বহির্ভূত হত্যা করেছে, প্রথম মাসে ডিজিএফ এর বট বাহিনী লালায় দিছে, আমার ভিডিও রেস্ট্রিক্ট করে দিচ্ছে। আমি বলছিলাম ডিজিএফ এর বট বাহিনীর সাথে চুক্তি বাতিল করতে হবে, স্বচ্ছতার সাথে দেশবাসীকে জানাইতে হবে শ্বেতপত্র কইরা কিভাবে অ্যাক্টিভিস্টদের পিছনে এই বট বাহিনী লাগানো হইতো, কত টাকা দিয়ে বট বাহিনী পালা হইছে, কোনো স্যাদবেদ নাই। এরা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়। আগে আমরা হাসিনার সংবাদ সম্মেলনে তেল দেওয়া দেখতাম, এখন নানা জায়গায় তেল দেওয়া হয়। আর এখন যেহেতু সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি আসিফ নজরুল, তাই তেল তার ভাগে বেশি পড়িচ্ছে। দেখেন, যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যু হয়েছে না, তো এটা কি বিচার বহির্ভূত হত্যা না? কত তারিখ দেখান তো এইটা স্যার। গাইবান্ধা পিটায় মারছে যৌথ বাহিনী 2 জন আওয়ামী লীগের পিটায় মারা যাবে, হ্যাঁ, এটা বিচার বহির্ভূত হত্যা না? তারিখটা দেখান এডিটে স্যার। রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2 জন ছাত্রলীগকে পিটায় মারা হয়েছে না, এটা বিচার বহির্ভূত হত্যা না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জলকে পিটায় মারা হয়েছে না, আমরা তো জানি, সারা দেশে সেন্সেশন হয়েছে, সবই তো বিচার বহির্ভূত হত্যা। এই বেকুব এবং চূড়ান্ত তেলবাজ অ্যাটর্নি জেনারেল বানাইছে কে? বুঝছেন তো? তেল তো সে এমনি দেয় নাই, আসিফ নজরুলকে সেই জন্য তেল দিচ্ছে, আসিফ নজরুল বানাইছে, বুঝছেন তো? ক্যাঙ্কা মানুষগুলোকে সে আসিফ নজরুল বিভিন্ন জায়গায় বসাচ্ছে, বুঝছেন? এবার আসেন দেশের মানুষকে উপেক্ষা আর অবজ্ঞার কথা দেখি। আমি তো কইলেই হবে না, প্রমাণ দেওয়া লাগবি তো। আসেন দেখাই দিচ্ছি, প্রমাণ দিয়ে দেখাই দিচ্ছি। আমি তো প্রমাণ ছাড়া কিছু কথা কই না, কই না তো। এইটাই সরকারের অপদার্থপনা, দেশের মানুষের প্রতি অবজ্ঞা এবং দেশের মানুষের জীবনের কোনো খোঁজ না রাখা, মিথ্যাচার, এই সব কিছুর প্রমাণ। আমি বিষয়ের গভীরে যাওয়ার আগে আমি উপসংহারটা কইয়া দিই। প্রথমত, এটা একটা ভুল পদ্ধতিতে না, ভুল সিদ্ধান্ত। দ্বিতীয়ত, উপদেষ্টা মন্ডলী একটা টিম হিসেবে কাজ করতে পারছে না। সবচেয়ে খারাপ যেটা হইতেছে, কিছু উপদেষ্টা তার সহকর্মীদের প্রতি ন্যূনতম কোনো রেসপেক্ট, কোনো শ্রদ্ধা নাই। তৃতীয়ত, কোনো সমন্বিত পলিসি নাই, প্রত্যেক মন্ত্রণালয় তার নিজের পলিসিতে চলতেছে। আপনার হাত জগন্নাথ, সব বেড়াছাড়া অবস্থা। 4 নম্বর হইতেছে উপদেষ্টাদের আমাদের লড়াই সংগ্রামের প্রতি কোনো শ্রদ্ধা নাই। 5 নম্বর হইতেছে দেশের মানুষের জীবন, তার সংগ্রাম, প্রবাসীদের সম্পর্কে ন্যূনতম জানা বোঝা নাই। আর ফাইনালি, সরকার স্বৈরাচারের মতো আচরণ করতেছে আর ভারতের প্রতি নতজানু নীতি নিতেছে। আচ্ছা, আপনারা কি জানেন যে আমরা প্রবাসীরা বাংলাদেশের ইলিশ খাইতে পাই না? জি, আমরা ইলিশ খাইতে পাই না, বাংলাদেশের ইলিশ। প্রবাসে ইলিশ রপ্তানির অনুমতি দেয় না। যে দেখেন, এই সমস্ত দেশে যে সমস্ত বাংলাদেশি দোকান আছে না, তারা বছরের পর বছর আবেদন করে পায় না ইলিশ আমদানির অনুমতি। আমরা 2 কোটি প্রবাসী মানুষ না? আমাদের ইচ্ছা করে না দেশের ইলিশ খাইতে, পদ্মার ইলিশ? আর এটা তো আমাদের দেশের স্বাদ রে ভাই। এটা জিনিসই তো খাইতাম, রান্না করতাম আর রাত্রিরে আকুল হইয়া কানতাম। আমরা 2 কোটি প্রবাসী, আমরা না দেশের জিনিস খাই না, ব্যবহার করি না। আগে ছুই, দেখি, গন্ধ নেই, বই আনলে গন্ধ শুকি, জড়ায় রাখি, মাঝে মাঝে হাতে নিয়ে দেখি, আর ওই বইয়ের মধ্যে অজান্তে টক করে পানি পড়ে। দেশের খাবার আনলে আমরা একটু একটু করে খাই, ভয়ে কখন ফুরায় যায়। আমরা কি ইনকাম কম করি? কম তো করি না। হাড় ভাঙা পরিশ্রম করে রেমিটেন্স পাঠাই, ওইটা দিয়ে আপনাদের ফুটানি হয়, আমাদের ইলিশ দেন না খাইতে। আমরা মায়ের মানে ইলিশ খাইতে অখাদ্য, তাহলে একটাই শান্তি, একটু গন্ধ পাই ইলিশের, মনে হয় দেশের গন্ধ। আমাদের জন্য কোনো মোস্তফা সরোয়ার ফারুকী বলে না যে আমাদের প্রবাসীরা একবার খাক, 2 বছরে একবার খাক, খাইতে দেন, তাও দেন, দিচ্ছেন, দেন নাই। লজ্জা লাগে না আপনাদের? ভাত খান ভাতারের আর পীড়িত করেন ভাসুরের লগে। আন্দোলনে সমর্থন দিছিল, আর উপদেষ্টা বলে প্রশংসা করতেছে। আমি তো ভোট করেছিলাম, 3 লাখ ভোট পড়েছে, 76% মানুষ বলছে ইলিশ পাঠানোটা নিন্দিত কাজ হয়েছে, এটার নাকি বাণিজ্যিক মূল্য আছে, আমরা টাকা দিয়ে কিনতাম না।
আমরা কি বিনা পয়সা নিতাম? আমাদের তো দিতেছেন না, বছরের পর বছর কেউ খায় না, তাহলে ইন্ডিয়া কেন পাঠাইতেছে? কারণ বিশেষ বিবেচনা, অন্য বিবেচনা আছে, ইন্ডিয়া প্রেম দেবে, ভালোবাসা দেবে তাদেরকে, সেই জন্য ইন্ডিয়ার পা চাটতে পারবে। হাসিনা যেমন চাটিছিল, এরাও চাটবে। এবার আসেন দেখি যে এটা কেন ভুল পদ্ধতিতে নেওয়া ভুল সিদ্ধান্ত। সরকার তো পতিত ফ্যাসিস্ট হাসিনার মতো একই খেলা খেলতেছে। আমাদের স্বার্থ ত্যাগ কইরা ভারতের অনুগ্রহ পাওয়ার জন্য মোদির কাছ থেকে প্রশংসা পাওয়ার চেষ্টা করতেছে, যে মোদি প্রফেসর ইউনূসের সাথে জাতিসংঘে দেখা পর্যন্ত করতেছে না। তো সে বলে বাণিজ্যিক কারণ আছে, তো আমরা কি বিনা পয়সা নিতাম প্রবাসীরা? এ বালশুন ফাজলামি দুসান আমাদের সাথে। ইন্ডিয়ান টাকায় কি মধু লাগানো থাকে? হ্যাঁ। আবার নিজের সিদ্ধান্তকে যুক্তিসঙ্গত করার জন্য আমরা ভারতের কাছে পেঁয়াজ পাই, ভারত সরকার পেঁয়াজের উপরে শুল্ক কমায়, আমাদের উপকার করেছে। ওই বেটা জানি না পেঁয়াজ আমাদের, আমরা যে পেঁয়াজের স্বয়ং সম্পূর্ণ, পেঁয়াজ নিয়ে যে ভাইজা খেয়েছি আমরা, ওই বেটা জানি না। হ্যাঁ, ওই সেই হাসিনার সরকার, হাসিনার মন্ত্রীদের আর্গুমেন্ট দিচ্ছে, আমরা এটা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সময় আমরা ইয়ে করছিলাম না, এটা আমরা দেখাইছিলাম না যে আমাদের আসলে পেঁয়াজ আমদানি করার দরকার নাই। একই কথা আওয়ামী লীগের মন্ত্রীরা ভারতের তাবেদারি করার জন্য যা বলতো, এই সালাউদ্দিন একই কথা দিচ্ছে। সবার শেষে বিস্ফোরক মন্তব্য করে বলছে, ইমোশনাল কথাবার্তা বলার কোনো দরকার আছে? দরকার নাই। পুরো আন্দোলনটা, গণ অভ্যুত্থান, বিপ্লব, এটার কেন্দ্র কি ছিল? মাতৃভূমির প্রতি গভীর আবেগময় সমর্পণ, ইমোশন। ভারতীয় পণ্য বর্জন করা এবং ইলিশ রপ্তানি না করা, এগুলো সবই এই এক আবেগের, ইমোশনের সুতায় বাধা ছিল। যখন 7 জানুয়ারি নির্বাচনের পর অন্ধকার হতাশা আমাদের উপরে নেমে আসছিল, তখন আমরা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিছিলাম, এবং দেশে বিদেশে পুরা জাতি এই ডাকে তীব্র আবেগ নিয়ে সাড়া দিছিল না? এটা ছিল ছাত্র জনতার আন্দোলনের পূর্বাভাস, যা শেষ পর্যন্ত হাসিনাকে উৎখাত করছিল। আবু সাইদের মতো ফ্যাসিস্টদের গুলির মুখোমুখিতে কতটা ইমোশনাল হওয়া প্রয়োজন ওই জানে? জিন্দেগিতে কোনো আন্দোলন সংগ্রাম লড়াইয়ের মধ্যে ছিল না। প্রফেসর ইউনূসকে কই, মন্ত্রিসভাকে ঠিকভাবে চালান, সমস্ত মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের মধ্যে সামঞ্জস্য এবং সমন্বয় নিশ্চিত করেন, এবং সব উপদেষ্টাকে আপনাকে বলে দিতে হবে, বিশেষ করে ভারতের ক্ষেত্রে ব্যক্তিগত পররাষ্ট্রনীতি যেন তৈরি না করে। আমরা আপনার তো সাফল্য কামনা করি নাই। আপনি মনে হয় যে জিদ করেছেন যে আমাদের বাচ্চা ছেলের মতো, যে আমাদের কথা শুনবেন না, আমরা যাই বলবো সেটি শুনবেন না। তা আপনি তো স্বৈরাচারের মতো শাসন করছেন। আপনি যদি স্বৈরাচারের মতো শাসন চালায় যান, তো স্বৈরাচারের সাথে যে আচরণ আমরা করি, সে আচরণ আপনি পাবেন। খুব শীঘ্রই দেখতে পাবেন যে জনগণ আপনার পিছ থেকে সরে গেছে। তো দেখছেন তো, আপনার বিরুদ্ধে জাতিসংঘের সামনে আওয়ামী লীগ মিছিল করেছে, কেউ রক্ষা করতে আসছে? আপনাদের প্রবাসীরা আসে নাই। কেন আসে নাই? আপনারা কয়ে দিতেছি ভারতে ইলিশ রপ্তানির আদেশ বাতিল করতে হবে, কারণ বাতিল না করার তো কোনো কারণ নাই। টাকা দরকার, আমাদের পাঠান। সালাউদ্দিনকে মাপ চাইতে হবে জাতির কাছে, নয়তো পদত্যাগ করতে হবে। যদি তার ইগো খুব বড় হয় যে আমি মাপ চামু না, তাহলে পদত্যাগ কর। আর যদি কিছুই না করে, সালাউদ্দিনকে আমি ধরবো, যেদিনই যাই না দেশে। আমার হাত থেকে কেউ ওরা বাঁচাইতে পারবে না, প্রফেসর ইউনূস আপনিও পারবেন না, ও কারো বাঁচাইতে পারবে না। আমি কামলা দিয়া কাম করি না, নিজের হাতে করবো। আর প্রফেসর ইউনূস, আপনি ইন্ডিয়ারে খুশি করার জন্য প্রবাসীদের বঞ্চিত কইরা যদি ইলিশ পাঠান, এই ক্যাম্পেইন আমরা শুরু করব যে আপনি ভারতকে খুশি করার জন্য প্রবাসীদের বঞ্চিত কইরা ইলিশ পাঠাইতেছেন, এবং আপনি ভারতের স্বার্থ রক্ষা করতেছেন। আপনি ভাব দেখেন আপনি ভারত বিরোধী, আপনি আসলে ভারত প্রেমী। এখন যারা সম্ভাব্য দল আছে ক্ষমতা আসার মতো, আমরা তো দেখেছি যে এই দলগুলো অতীতেও এই দলগুলোই ক্ষমতায় ছিল, তাদের কর্মকাণ্ড চরিত্র দেখেছি। রাতারাতি তো চরিত্রের বদল হবে না। সেই জায়গা থেকে এখন বর্তমান যে সরকার আছে, তারা আপনার আমাদের সকলের সমর্থিত সরকার। আজকের যে এই বিতর্কের এই জায়গাটাতে যে সুন্দর দুটি স্লোগান ছিল, যে যুক্তির আকাশে প্রতিবাদী সূর্য, তুমি সাইদ তুমি মুগ্ধ, দুজন আমাদের এই আন্দোলনের শহীদদের নামকে কানেক্ট করে একটা ছন্দ লেখা হয়েছে। তো এই শহীদদের যে স্পিরিট ছিল, একটা পরিবর্তনের বাংলাদেশ। এই আন্দোলনে কেন কৃষক শ্রমিক জীবন দিল? তারা বিসিএস দেবে, তারা এমপি হবে, মন্ত্রী হবে? না, তারা চেয়েছিল যে সরকার পরিবর্তনের পরে দ্রব্যমূল্যের দামটা যদি কমে, সরকার পরিবর্তনের ফলে আমি যদি একজন মুক্ত সাংবাদিক হিসেবে আমি লিখতে পারি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি আমার মর্যাদা নিয়ে বাস করি, তাহলে তাদের জন্য এই পরিবেশ নিশ্চিত করতে হলে রাজনীতিতেও পরিবর্তন দরকার। এই সরকার একটা অরাজনৈতিক সরকার, রাষ্ট্র পরিচালনা একটা রাজনীতি। সুতরাং অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে একেবারে পূর্ণ রাজনীতি কিংবা পরিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। আমরা যেটা বলেছিলাম যে এই অরাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি রাজনৈতিকভাবে বিভিন্ন দল থেকে কিছু প্রতিনিধি নিয়ে এটাকে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট করা যায়, যেটাকে আপনারা জাতীয় ঐক্যমত্যের সরকার বলেন বা জাতীয় সরকার বলেন। কারণ হচ্ছে রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো এই সরকারের সবচেয়ে বড় সহযোগী পার্টনার হবে। সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে যদি সরকারের দূরত্ব থাকে, রাজনৈতিক দলগুলো কেউ কেউ বলছে সরকার আবার বিগত অনিলেবের মতো একটা কিংস পার্টি তৈরি করে কিনা, বিরাজনীতিকরণ প্রক্রিয়ার দিকে যায় কিনা, সেই জায়গা থেকে 2 বছরে অনেক রাজনৈতিক দল একমত হবে না। কিন্তু যখন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে থাকবে, তখন কিন্তু তারা বুঝতে পারবে যে সরকার কি হচ্ছে, তারা জানতে পারছে। তাহলে এখন কথা হচ্ছে রাজনৈতিক দলের প্রতিনিধিরা সরকারে কি প্রক্রিয়া যুক্ত হবে।
আমরা পরিষ্কারভাবে মনে করি যে যারা অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে তারা আগামী 5 বছর কোনো সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবে না। সেই বিধানটা কিংবা সেই কমিটমেন্টটা জাতির সামনে তাদের উপস্থাপন করা লাগবে যে আপনারা যারা আসবেন আগামী নির্বাচনে তো অংশগ্রহণ করবেনই না, আগামী 5 বছর আপনারা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন না। এই শর্তে রাজনৈতিক দল থেকে কিছু প্রতিনিধি নিয়ে গভর্নমেন্টের কাঠামোটা বৃদ্ধি করা যায়। অন্যথায় আমরা 2 বছর বললে 6 মাসও এই গভর্নমেন্ট চালানো খুব মুশকিল হয়ে যাবে। কারণ আপনারা লক্ষ্য করেছেন যে এই রকমের একটা জনসমর্থনের সরকার এখনই কিন্তু জনগণের সমর্থন হারাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি, দাম কমছে না। জ্বালানি ক্রাইসিস আমরা লক্ষ্য করছি, আরো সামনে সংকট বাড়তে পারে। এই গভর্নমেন্টের বিপর্যয় মানে আমাদের পুরো জাতির বিপর্যয়। সেই জায়গা থেকে আমরা বলছি, যেটা আমাদের হেড অফ দ্য গভর্নমেন্ট যেটা বলেছে, আপনারা অন্তত মাসে একটা চিঠি লিখবেন। আমরা পরিষ্কারভাবে এই জন্য গভর্নমেন্টের উইকনেস, দুর্বলতার সাইডটা নিয়ে সমালোচনা করতে চাই। গণমাধ্যমের বন্ধুরা এখানে একটা ওয়াচডগের ভূমিকা পালন করতে পারে। এখন আর তাদের অফিসে কেউ ফোন দিবে না, এই নিউজ দেখানো যাবে না, অমুককে টক শোতে ডাকা যাবে না। যদি আপনাদেরকে বলে আপনারা রাস্তায় দাঁড়ান, আপনাদের পেশাদারিত্বের জায়গায় এখন আপনারাও মাথা তুলে দাঁড়ান। অনেকদিন আপনাদের কলমকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, এখন সবাই মুক্ত। তো প্রিয় দর্শক, আলোচিত বিষয়গুলো সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।